Come. তুমি লাড্ডু আনোনি? তুমি লাড্ডু আনোনি? লাড্ডু আনোনি? ইয়ার কি মনে ছাত্রীটা কম মারো? লাড্ডু আনোনি? লাড্ডু আনোনি? লাড্ডু আনোনি? ইয়ে রিজেক্ট কেমন করে দেখ তুই? আমি বলছি লাড্ডু আনোনি তোমার মুখটা। এমনি বলছি তো উত্তর কি তোমার মুখটা লাড্ডুর মতো ফালতু কথা কেন বলো? বেশ একবারে আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করব, দ্যাট ইজ মেমোরি ম্যানেজমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন অপারেটিং সিস্টেম।
আমরা বেশ খানিকটা পোর্শন আজকে কভার করবো। এবার বলে রাখি কি কি আমরা কভার করবো। আমরা অ্যাকচুয়ালি মেমোরি ম্যানেজমেন্টের কি কি অ্যাকচুয়ালি হোয়াট ইজ মেমোরি ম্যানেজমেন্ট, কি টাস্ক অ্যাকচুয়ালি পারফর্ম করে ইন কেস অফ দ্য মেমোরি ম্যানেজমেন্ট, এগুলো সবকটাই আমরা আজকে করবো। আমরা বলেছিলাম অপারেটিং সিস্টেমের কিছু বেসিক টাস্ক থাকে। অপারেটিং সিস্টেমের বেসিক টাস্কগুলোর মধ্যে একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ডেফিনেটলি সিপিইউ শিডিউলিং একটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা এতদিন করে এসেছি, এবং সিপিইউ শিডিউল করতে গেলে আমাদের কিছু কিছু সমস্যা তৈরি করে, যেমন সিনক্রোনাইজেশনাল এরার থাকে বা সিনক্রোনাইজেশন দরকার লাগে, ডেডলক হতে পারে, ডেডলককে রিকভার করতে হবে বা ডেডলক ডিটেকশন করতে হবে। এগুলো ডেফিনেটলি সবকটাই কিন্তু অপারেটিং সিস্টেমের কাজ। আর একটা খুব ভাইটাল আর ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে মেমোরি ম্যানেজ করা। ঠিক আছে, মেমোরি ম্যানেজ বলতে আমরা এখানে বেসিক্যালি যেটা মিন করি সেটা হচ্ছে মেমোরি রিড রাইট শুধু নয়, মেমোরি রিড রাইট করার পর কিছু সমস্যা তৈরি হয় মেমোরিতে, ঠিক আছে, সেইগুলো আমি কি করে ম্যানেজ করব, এবং কি টেকনিক অ্যাডপ্ট করলে বা অপারেটিং সিস্টেম কোন টেকনিক ব্যবহার করলে মেমোরি রিট্রিভাল ফাস্ট হবে বা মেমোরি স্টোরিং বা এইগুলো অনেক বেশি ফাস্ট হবে, এই সমস্ত জিনিসটাকেই আমরা বলি দিস ইজ দ্য মেমোরি ম্যানেজমেন্ট। সো পার্ট অফ দ্য টাস্ক অফ অপারেটিং সিস্টেম, দ্যাট ইজ মেমোরি ম্যানেজমেন্ট। খুব সাধারণভাবে আমরা বলে থাকি যেটা, সেটা হচ্ছে যে যদি আমরা একটা মেমোরিকে ধরে নিই, আমরা এরকম একটা মেমোরি ধরে নিচ্ছি, আমরা একটা মেমোরি পার্ট। মেমোরি বলতে আমরা বেসিক্যালি কিন্তু টক অ্যাবাউট দ্য মেইন মেমোরি, উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য সেকেন্ডারি মেমোরি এই মোমেন্টে নয়, বাট আমরা ইন্টারেস্টেড বিকজ ওএস কিন্তু সেকেন্ডারি মেমোরি ম্যানেজও করে। সুতরাং এখানে মেমোরি ম্যানেজ বলতে কিন্তু আমরা টোটালটাকেই বুঝি, প্রাইমারি মেমোরি ম্যানেজমেন্ট অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্ট। ধর আমি বললাম যে এইটা হচ্ছে আমার একটা মেমোরি বা মেন মেমোরি, এখানে কিছুটা পার্ট থাকে যে পার্টটা বেসিক্যালি অ্যালটেড ফর দ্য অপারেটিং সিস্টেম, ক্লিয়ার? আর এই পার্টটাকে লোয়ার পার্ট অফ মেমোরি বলি আমরা, লোয়ার পার্ট অফ মেমোরি। নো, হোয়াট ইজ দ্য লোয়ার পার্ট অফ মেমোরি? আমরা জানি যখন মেমোরি অ্যাড্রেস করা হবে 0 1 2 3 4 করে এরকম ভাবে অ্যাড্রেসিং করা হবে, তাহলে এখানে 0 থেকে শুরু করে প্রথম যে পার্টটা, দ্যাট ইজ লোয়ার অ্যাড্রেস পার্ট, ক্লিয়ার? তাহলে সেই পার্টটা অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমের জন্য অ্যালট করা হয়। বাকি যেটা রিমেনিং পার্ট থাকে সেখানে আমরা বলি ইউজার প্রোগ্রাম, বাট এখানেও কিন্তু দুটো সেপারেট পার্টিশন করা থাকে, অ্যাকচুয়ালি তিনটে সেপারেট পার্টিশন করা থাকে। একটা বেসিক্যালি ফর দ্য ইউটিলিটি প্রোগ্রাম, একটা হচ্ছে তো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করবে সেইগুলো, তারপরে হচ্ছে আমাদের ইউজার প্রোগ্রাম। তাহলে এই হচ্ছে বেসিক। এখন এখানে ওএস যে পার্ট নিয়েছে সেক্ষেত্রে যতটা না বেশি ম্যানেজ করা দরকার লাগে তার থেকে অনেক বেশি ম্যানেজ করা দরকার লাগে যে জায়গাটা ইউজার ইউজ করছে বা ব্যবহার করছে, সেই পার্টটা কিন্তু ম্যানেজ করা মাচ মোর ইম্পর্টেন্ট। আর সেই টাস্কটা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড টাস্ক রাদার দ্যান দ্য ম্যানেজিং দ্য পার্ট হুইচ ইজ অকুপাইড বাই অপারেটিং সিস্টেম। তো সেই জন্য এখানে কি হয়, এই যে পার্টটা আমরা পাচ্ছি, এই পার্টটা কিভাবে ম্যানেজ করছে সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ও খুব ভাইটাল একটা কনসেপ্ট ফর দ্য মেমোরি ম্যানেজমেন্ট। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই যে ডেটা স্টোর হবে বা ডেটাকে আমি যখন ইয়েতে স্টোর করছি, এখানে মোস্ট অফ দ্য কেসেস এখানে কি হয়, একটা অ্যাড্রেস বেসিক্যালি প্রোভাইড করে বাই দ্য অপারেটিং সিস্টেম, ঠিক আছে? যে কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে একটা অ্যাড্রেস প্রোভাইড করে অপারেটিং সিস্টেম, সেই তাহলে একটা অ্যাড্রেস প্রোভাইড করে, যে অ্যাড্রেসটাকে আমরা বলি দ্যাট ইজ দ্য লজিক্যাল অ্যাড্রেস। এটা কিরকম হয় আমরা যদি খুব ব্রডলি ড্র করি, যে সিপিইউ একটা অ্যাড্রেস প্রোভাইড করছে and that address is actually the logical address or virtual address, ঠিক আছে? এইটার দুটো পার্ট থাকে, আমাদের এত এখন এই মোমেন্টে দরকার নেই। it is a logical or virtual address। এই অ্যাড্রেসটা এখানে একটা ম্যাপিং ফাংশন আমরা ইউজ করি, করার পর এখান থেকে আর একটা অ্যাড্রেস জেনারেটেড হয়, and that address is actually the physical address।
ঠিক আছে, এবং অ্যাকর্ডিংলি যে ডেটা আমার নেওয়ার দরকার সেটা আমি ডেটাটাকে যে মেমোরিতে আছে সেখান থেকে ফাইন্ড করে স্টোর করে আমি আমার প্রসেস এক্সিকিউট করতে পারি। তাহলে এই যে পার্টটা, দিস ম্যাপিং, দ্যাট মিনস ফ্রম লজিক্যাল অ্যাড্রেস টু the physical address, that conversion is known as address binding. Clear? তাহলে এই পার্টটাকে আমরা বলছি this is our address binding part. এটা হচ্ছে address binding. Clear? এই পার্টটাকে আমরা বলি address binding. Now the question is how it will done. এখানে যেটা করা হয়, সাপোজ সিপিইউ যখন কোনো অ্যাড্রেস জেনারেট করে, এই অ্যাড্রেসটা দুটো পার্ট থাকে, ঠিক আছে। যেমন আমি একটা প্রোগ্রাম লিখেছি, যে প্রোগ্রামটার মধ্যে আমার তিনটে ভেরিয়েবল আমি ইউজ করছি, এক্স, ওয়াই, জেড। তাহলে সিপিইউ বললো এক্স এর জন্য অ্যালোকেটেড মেমরি হচ্ছে 1, ওয়াই এর জন্য যে মেমরি সেটা হচ্ছে তখন এর 2 বাইট হলে এটা 3, এর যদি 2 বাইট হয় তাহলে এটা হচ্ছে 5। তাহলে এই অ্যাড্রেস গুলোতে এরা স্টোর থাকবে। এবার দেখা গেল অরিজিনাল যে আমি র্যামটা যদি আমি দেখি, তাহলে অরিজিনাল র্যামের আমার বেশ কিছু মেমোরি অ্যাড্রেস কিন্তু অলরেডি অকুপাই হয়ে বসে আছে, ঠিক আছে। আমি জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে রকম হচ্ছে অ্যাড্রেস গুলো। এটা দেখা যাচ্ছে যে আমার হয়তো 2 অব্দি মেমোরি ব্লক হয়ে আছে, রিমেম্বার 2 অব্দি সাপোজ আমার মেমোরি ব্লক হয়ে আছে, 2 এর পর থেকে আমি ফ্রি স্পেস আমার অ্যাভেলেবেল। তাহলে যখন এইটাকে আমরা করব, অ্যাড্রেস বাইন্ডিং করব, তখন আমরা একটা রেজিস্টারের হেল্প নিই। ইটস আ রেজিস্টার, that register is actually hold the last memory occupied. এখানে 2 হচ্ছে লাস্ট মেমোরি অকুপাই করে বসে আছে, তাহলে এটা ও হোল্ড করবে। এইটাকে আমরা বেসিক্যালি একটা অ্যাড্রেস রেজিস্টার বলি, যে এই ইয়েটাকে লাস্ট অকুপাইড মেমোরি কোনটা সেটাকে ধরে বসে থাকে। এইখানে একটা বেসিক্যালি একটা অ্যাডার সার্কিট থাকে, এইটা আমি এখানে পাঠালাম, এখান থেকে বেস অ্যাড্রেসটাকে নিলাম। নাও রিমেম্বার ওয়ান থিং, এই অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকটা প্রসেসের জন্য মডিফাই হবে না। এইটা কিন্তু মডিফাইড হবে কখন, যখন একটা প্রোগ্রাম কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে, পরের প্রোগ্রাম এক্সিকিউশনে আসছে, তখনই একমাত্র এটা কিন্তু মডিফাইড হবে। থ্রু আউট দ্য প্রোগ্রাম এটা কিন্তু সেম থাকবে যদি একটাই প্রোগ্রাম এক্সিকিউট করে। এইবার কি হবে, এই দুটো অ্যাড করবে, করে এরা জেনারেট করবে একটা অ্যাড্রেস, এন্ড দ্যাট অ্যাড্রেস লুক প্রথমে এটা হচ্ছে 1 + 2, তাহলে x is allocated at 1 + 2 is 3, y is 3 + 2 5, and z is 5 + 2 7. ক্লিয়ার? লুক এখানে যে অ্যাড্রেস গুলো বলেছি, 3 ফাঁকা আছে, 5 ফাঁকা আছে, 7 ফাঁকা আছে। কেন এরকম গ্যাপ দিয়ে? বিকজ এই দুটো পার্ট 3 and 4, these two part are allocated to x. Second 5 and 6, that should be allocated to y, and 7 and 8, and that should be allocated to z. তাহলে x, y, z তিনটেতে অ্যালোকেট করে দেওয়া হলো, ঠিক আছে। দেখ এটা x এর জন্য, এইটা y এর জন্য, এটা z এর জন্য, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে অ্যালোকেট হলে এখানে যে অ্যাড্রেসটা আমি পেলাম, দ্যাট অ্যাড্রেস ইজ অ্যাকচুয়ালি দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এই প্রসেসটাকে আমি কি বলছি, দ্যাট প্রসেস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাড্রেস বাইন্ডিং। ক্লিয়ার? এইটাকে আমরা বলছি অ্যাড্রেস বাইন্ডিং। ঠিক আছে, এইটাকে আমরা বলছি অ্যাড্রেস বাইন্ডিং। এই অ্যাড্রেস বাইন্ডিং বেসিক্যালি একটা প্রসেস যেখানে একটা লজিক্যাল অ্যাড্রেস কনভার্টেড হবে ফিজিক্যাল অ্যাড্রেসে। তাহলে অ্যাড্রেস বাইন্ডিং কাকে বলছি? দীপ্তেশ এসছিস? কে কে আসেনি আজকে? ওকে, আচ্ছা। সো আমরা কি বললাম, এই অ্যাড্রেস বাইন্ডিং
বাইন্ডিং কি? অ্যাড্রেস বাইন্ডিং বেসিক্যালি একটা process of converting logical address to physical address. ঠিক আছে, এই টেকনিকটাকে আমরা বলছি দিস ইজ দ্য কি বলে আমাদের অ্যাড্রেস বাইন্ডিং। অ্যাড্রেস বাইন্ডিং যদি আমরা না করি, এটাকে বেসিক্যালি আমরা যদি প্রোগ্রাম রিঅ্যালোকেশন, আমরা একটা কথা আগে বলেছিলাম। সো বেসিক্যালি রিঅ্যালোকেশনটা কি হয়, এফেক্টিভ ফিজিক্যাল অ্যাড্রেস সেটা কি, এখানে যে বললাম এটা বেসিক যে কনসেপ্টটা আমরা করি, দ্যাট ইজ এফেক্টিভ physical address is equal to logical address plus the contents of relocation register. এখানে লিখছে so this is actually the effective rule. কি বললাম, effective physical address or physical address কোনো ডিফারেন্স নেই, একই ব্যাপার, কোনো ডিফারেন্স এটার মধ্যে নেই, বারবার করে বলে দিচ্ছি। তাহলে এফেক্টিভ ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কি হয়, লজিক্যাল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা জেনারেটেড বাই দ্য সিপিইউ প্লাস কন্টেন্ট অফ দ্য রিলোকেশন রেজিস্টার। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিলোকেশন রেজিস্টার। ঠিক আছে, তাহলে রিলোকেশন রেজিস্টারের কন্টেন্টের সঙ্গে যখন লজিক্যাল অ্যাড্রেস অ্যাড হবে তখনই কিন্তু আমরা ফিজিক্যাল অ্যাড্রেস আমরা পাবো। ঠিক আছে, আর এই যে টাস্কটা এটা কি কে করে, বেসিক্যালি এমএমইউ কি, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। এটা একটা বেসিক্যালি এমএমইউ, এটা কি, এটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। কি করে, is a special hardware which perform address binding. ঠিক আছে, তাহলে এমএমইউ বেসিক্যালি একটা হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারটা এই অ্যাড্রেস বাইন্ডিং এ হেল্প করে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের বেসিক পার্ট, যেখানে কি করে, যেটা হচ্ছে একটা হার্ডওয়্যার পার্ট যে এই ইয়েটাকে করতে পারে, আই মিন রিঅ্যালোকেশনটা করতে পারে। তাহলে রিঅ্যালোকেশন প্রসেসটা বা এই যেটা আমরা বললাম, রিঅ্যালোকেশন মিন্স বেসিক্যালি হচ্ছে যেটা আমরা কি করছি না, একটা ফিজিক্যাল অ্যাড্রেস একটা লজিক্যাল অ্যাড্রেস এ কনভার্সন, দ্যাট কনভার্সন ইজ অ্যাকচুয়ালি দ্য রিঅ্যালোকেশন। তাহলে এই রিঅ্যালোকেশনটা বেসিক্যালি একটা টেকনিকের প্রয়োজন হয়, and that technique is swapping। ঠিক আছে, কেন সোয়াপিং দরকার লাগে আমরা একটু বাদে আসছি, শুধু আমরা এখন টার্মটা একটু জেনে রাখি। The reallocation necessary at the time of swapping, actually যে এটা কি করে, এটা বেসিক্যালি swap করে between the previous process with a new process. That is actually the swapping technique. Clear? বেশ, নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে সোয়াপিং টেকনিক গুলো বেসিক্যালি দু ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক রিঅ্যালোকেশন, আর একটাকে আমরা বলি ডাইনামিক রিঅ্যালোকেশন। নামটা শুনে নিশ্চয়ই একটা ধারণা তৈরি হচ্ছে। তাহলে রিঅ্যালোকেশন আচ্ছা, অ্যালোকেশন এন্ড রিঅ্যালোকেশন, রিমেম্বার এই দুটো কনসেপ্ট কেন আমরা বলছি। একটা
অ্যাকচুয়ালি অ্যালোকেশন ডান বাই দ্য প্রসেসর, যেটা ভার্চুয়াল, এবং মোস্ট অফ দ্য কেসেস এখানে কোনো মেমোরি সত্যি সত্যি অ্যাভেলেবেল থাকে নাও বা নাও থাকতে পারে, থাকবে না এটা অবশ্য বলা যায় না, বাট মোস্টলি এরা থাকবে না। তাহলে সেইটাকে আমরা বলছি দিস ইজ দ্য অ্যালোকেশন। বাট রিঅ্যালোকেশন হচ্ছে অ্যালোকেশনের উপরে যদি আপনার ফার্দার অ্যালোকেশন হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিঅ্যালোকেশন। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটাকে আমরা বলছি স্ট্যাটিক, আর একটা আমরা বলছি দ্যাট ইজ আওয়ার ডাইনামিক। মানে reallocation are two types, one is dynamic reallocation, another is static reallocation. নামটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে যদি অ্যালোকেশনের সময় এই যে একটু আমি বলছিলাম যে রিলোকেশনাল যে রেজিস্টার যেটা আমরা বলি আরআর, তাহলে এই রিলোকেশন রেজিস্টারের যে ভ্যালুটা থাকবে, একটা যেটা হয় সেটা হচ্ছে যে কোনোভাবে চেঞ্জ হবে না, সেটা আগে থেকেই ডিফাইন করে দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা বলবো এটা কিন্তু হচ্ছে স্ট্যাটিক টাইপ। তার মানে আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। ক্লিয়ার? না, তাহলে স্ট্যাটিক টাইপকে আমরা ডিফাইন করব স্ট্যাটিক টাইপ রিঅ্যালোকেশনটা কি? ইট ইজ reallocation form during the loading of the program into memory, program into memory by a loader. নিশ্চয়ই বলতে হবে না লোডার কাকে বলে। তাহলে এইটা যদি হয় তাহলে এটাকে আমরা বলবো দিস ইজ দ্য স্ট্যাটিক রিঅ্যালোকেশন। আবার বলে দিচ্ছি, স্ট্যাটিক রিঅ্যালোকেশন বলতে কি বুঝলাম? স্ট্যাটিক রিঅ্যালোকেশন হচ্ছে যখন প্রোগ্রাম এক্সিকিউশন হবে, আমরা জানি প্রোগ্রাম এক্সিকিউশনের সময় বলেছিলাম আমরা যে কি হয়, এখানে কম্পাইল হয়, তাহলে কম্পাইলেশনের সময় কি হয়, কম্পাইলেশন হওয়ার পর তাহলে লোডার যায়, লিঙ্কার যায়, এরকম ভাবে যায়। তাহলে যদি আমরা লোডারে যাই তাহলে লোডার কি করে, এটা কিন্তু লোড করে, আর কোথায় লোড করে, এটা বেসিক্যালি কিন্তু র্যামে লোড করে। এই লোডারটাই কিন্তু তখন কি করবে, স্ট্যাটিক টাইপ রিঅ্যালোকেশন করে। স্ট্যাটিক টাইপ রিঅ্যালোকেশন মানেটাই এটা, যখন এটা কি কম্পাইল টাইমে অ্যালোকেট করতে পারে না, এরা বেসিক্যালি প্রথমেই যখন ইয়ে করা হবে, কি বলে, আমরা প্রোগ্রাম কম্পাইল করবো, সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যালোকেটেড হয়ে যাবে মেমোরিটা। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি এরা হচ্ছে স্ট্যাটিক টাইপ অ্যালোকেশন। ইন কন্ট্রাডিকশন যদি আমরা ডাইনামিক টাইপে বলি, ডাইনামিক রিঅ্যালোকেশন কি? It implies that mapping from the virtual address space to physical address is performed at runtime. এইবার মনে করে দেখ, আমরা যদি বলি যে সিম্পল int x বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম,
তাহলে ইন্ট এক্স ডিক্লেয়ার করলে যা হবে, আর যখন আমরা লিখছি যে কি বলে আমাদের ম্যালক বা ক্যালক, তখন অ্যালোকেশন দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালোকেশন। কেন? একটা অ্যালোকেট করবে যখন কম্পাইল হবে, লোডারে যাবে, লোডার নিজে কিন্তু র্যামে লোড করে দেবে। So this is one sort of allocation which is known as a static allocation, because আমি কিন্তু ফার্দার যদি আমার বেশি মেমরি প্রয়োজন হয় বা অন্য কোন রকম প্রয়োজন হয় চেঞ্জ করা, আমাদের পক্ষে করা পসিবল নয়। তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ হচ্ছে আমাদের কি বলে স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন, বিকজ দিস অ্যালোকেশন ইজ ডান এট দ্য টাইম অফ কম্পাইলেশন। একটা কন্ট্রাডিকশন যদি আমরা ডাইনামিক মেমরি অ্যালোকেশনের কথা বলি, ডাইনামিক মেমরি অ্যালোকেশন কখন হবে? যখন আমরা ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করছি ইউজিং ম্যালক অর ক্যালক ফাংশন। তখন কি হয়? তখন কিন্তু সেই মুহূর্তে যেখানটা ফাঁকা আছে সেইটাকে ধরে কিন্তু মেমরি অ্যালোকেট করবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি দুটো বেসিক ডিফারেন্স বিটুইন দ্য কি বলে অ্যালোকেশন অফ মেমরি। ক্লিয়ার? এখানে আর একটা কনসেপ্ট আমি এখন একটু স্কিপ করব, সেই কনসেপ্টটা হচ্ছে শেয়ারিং অফ মেমরি। আমরা এটা পরে আসছি, শেয়ারিং অফ মেমরি যখন দরকার লাগবে সেটা আমরা পরে আসছি। আমরা তখন আর ডাইনামিক লোডিং আর ডাইনামিক লিঙ্কিং এই দুটো তখন আমরা বলবো। কিছুই না, ব্যাপারটা মোস্ট ইজি। ছোট্ট করে একটা বলি, পরে ডিটেলে যাবো। সেটা হচ্ছে ডাইনামিক লোডিং, ডাইনামিক লিঙ্কিং আর শেয়ারিং। ব্যাপারটা কি? শেয়ার করার মানে হচ্ছে যে আমরা একটা মেমরি আছে, দ্যাট মেমরি মাইট বি শেয়ারড বাই সাম আদার প্রোগ্রাম, তখন সেই প্রোগ্রামে কিন্তু নোন থাকতে হবে। এরকম বলে দিই, যেমন ধরে নিই ধর আমি একটা ডেটা কোথাও স্টোর করেছি, ঠিক আছে? সেই ডেটাটা দুটো ডিফারেন্ট মেথড হয়তো অ্যাক্সেস করছে। তাহলে এবার যদি অ্যাক্সেস করে, তাহলে আমরা বারবার করে বলি যে গ্লোবাল যদি না হয় মেমরি অ্যাড্রেসটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেটা অ্যাক্সেস করতে পারবে না যখন অন্য কোনো মেথড থেকে আমি এটাকে কল করব। আমি মেথড কথাটা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টে, ম্যান্ডেটরি নয়, ফাংশন বলতে পারি। যাই হোক, সব প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড নয় বা শুধুমাত্র স্ট্রাকচার্ড নয়, সব প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। তাহলে যদি ভেরিয়েবল যদি আমার গ্লোবাল না হয়ে থাকে, তাহলে সেই অ্যাড্রেস যেহেতু দুটো ফাংশনে নেই, তাহলে কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে না। ডিউ টু দিস, একদম সম্পূর্ণ এই কারণে। যখনই এই কারণে মেমরি যখন শেয়ারেবল হবে, তখন অবশ্যই যে মেমরি শেয়ার করছে, the address of that memory should be known to all the schedule or sub function used in the program. অথবা যদি more than one program can access data, that address should be shared by two different methods which are actually using the memory location. তাহলে এই হচ্ছে বেসিক্যালি শেয়ারিং কনসেপ্ট। নেক্সট এটা বললাম ডাইনামিক লোডিং আর ডাইনামিক লিঙ্কিং। লিঙ্কিং কথাটার অর্থ হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট করি, তখন আমাদের কিছু ইয়েকে হেল্প নিতে হয়, কিছু লাইব্রেরি ফাইলের হেল্প নিতে হয়। যদি আমাদের লাইব্রেরি ফাইলের হেল্প নিতে হয়, তাহলে সেই লাইব্রেরি ফাইলগুলোকে কিন্তু এর সঙ্গে ইনক্লুড করতে হয়। যদি আমি ইনক্লুড না করি, তাহলে কিন্তু তারা ওই লাইব্রেরি ফাংশনের যে বেনিফিট সেটা কিন্তু নিতে পারবে না। বিকজ আমরা জানি যে মেথড গুলো আমরা ব্যবহার করছি, সেই মেথডের ডেফিনেশনটা লাইব্রেরি ফাইলের মধ্যে লেখা আছে। তাহলে এই কাজটা যে করে, লাইব্রেরি ফাইলটা আমাদের কম্পাইল প্রোগ্রামের সঙ্গে যে অ্যাটাচ করে, সে হচ্ছে বেসিক্যালি দা লিঙ্কার। লিঙ্কার বেসিক্যালি এই কাজটা করে। এই লিঙ্কিংটাও কিন্তু স্ট্যাটিক্যালি হতে পারে, ডায়নামিক্যালি হতে পারে, তবে মোস্টলি দ্য লিঙ্কিং প্রসেস ইজ কিন্তু ডায়নামিক। ক্লিয়ার? কিন্তু লোডিং কনসেপ্টটা কিন্তু স্ট্যাটিক হয়। লিঙ্কিং কারণ সেই মুহূর্তে একটা মেথডের কোন পার্টিকুলার একটা লাইব্রেরি ফাইলের কোন পার্টিকুলার মেথড ইউজ হবে সেটা কিন্তু আগে থেকে জানা থাকে না, যে কারণে এটা ডায়নামিক হয়। এটা আমাদের বিষয়বস্তু নয়, এটা আমরা পরে আসবো। এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে মেমোরি অ্যালোকেশন টেকনিক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা কমপ্লিটলি ম্যানেজ বাই দ্য অপারেটিং সিস্টেম, দ্যাট ইজ মেমোরি অ্যালোকেশন টেকনিক। আমরা তো একটা তো বলে দিলাম মেমোরি অ্যালোকেশন, ডায়নামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্যাটিক, এটা তো আমরা একটু বললাম, বাট ফার্দার ক্লাসিফিকেশন আই নিড টু নো। সো মেমোরি allocation technique.
মেমোরি অ্যালোকেশন টেকনিক বেসিক্যালি আমরা ইনিশিয়ালি আমরা দুটো ভাগে ভাগ করি। সো লুক, মেমোরি অ্যালোকেশন, মেমোরি অ্যালোকেশনকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করছি। কি কি? নাম্বার ওয়ান, এটাকে আমরা বলি কন্টিগিউয়াস মেমোরি অ্যালোকেশন। এই টার্মগুলো কিন্তু আমরা অভ্যস্ত। কন্টিগিউয়াস মেমোরি, আমি মেমোরি অ্যালোকেশন আমরা বারবার লিখছি না। আর একটা হচ্ছে নন কন্টিগিউয়াস। So one is contiguous memory allocation, another is non-contiguous memory allocation. আমি আজকে ডিটেইলে ঢুকবো একটা করে। Next, contiguous memory allocation further classified into two groups. কি? নাম্বার ওয়ান, এটা হচ্ছে ফিক্সড পার্টিশনিং বা ফিক্সড পার্টিশন অ্যালোকেশন বলি আমরা। ফিক্সড এক মিনিট একটু হচ্ছে। আচ্ছা, একটাকে আমরা বলছি ফিক্সড পার্টিশন অ্যালোকেশন, পার্টিশন অ্যালোকেশন, ঠিক আছে। আর আরেকটাকে আমরা বলছি ভেরিয়েবল পার্টিশন। পার্টিশন অ্যালোকেশন, এই যে আমরা বলছি যে ইয়ে করে ফিক্সড পার্টিশন, যদি আমরা পার্টিশন ফিক্সড পার্টিশনটাকে আবার ভাবি, এখানেও কিন্তু আবার দুটো টেকনিক আমরা ইউজ করি, and that two are very simple, one is static, another is dynamic. এখানে এটাকেও আবার ফার্দার দুটো ডিভিশন করি, one is static, another is dynamic, ঠিক আছে। ওকে, এন্ড ইন কন্ট্রাডিকশন যদি আমরা নন কন্টিগিউয়াসে আসি, তাহলে নন কন্টিগিউয়াসটাও কিন্তু আবার দুটো ভাগে ভাগ করি আমরা। কি কি? The first one is paging, clear, and second one is segmentation. তাহলে এই হচ্ছে বেসিক্যালি মেমরি অ্যালোকেশন ট্রি। তাহলে আমরা যত রকম ভাবে মেমরি অ্যালোকেট করতে পারি, দে আর দিস টাইপ অফ। আমি ছোট্ট করে বলি, তারপর একটা একটা করে ডিটেইলে ঢুকছি। প্রথম বলি কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশন এন্ড নন কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশন। হোয়াট ইজ দ্য কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশন এন্ড হোয়াট ইজ নন কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশন? লুক, আমরা যখন কোনো ইয়ে করছি, কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশনের কনসেপ্টে যাচ্ছি, তো আমার এইটা হচ্ছে আমার অ্যাভেলেবল মেমরি স্পেস, ঠিক আছে। আমার এইটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এরকম আছে। এর মধ্যে এইগুলো ব্লক হয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে আমার যদি কন্টিগিউয়াস মেমরি অ্যালোকেশন, হ্যাঁ বল বল, আমি শুনতে পেলাম না। তাহলে আমার যদি এখানে ধর তুলবো, আচ্ছা, আমার যদি ধর আমার রিকোয়ার্ড মেমোরি
এটা ইজ ইকুয়াল টু সাপোজ আমি ধরে নিচ্ছি আমার হচ্ছে 20 কে বা 20 ধরে নেয়, আমরা এগুলোকে সব কে হিসাবে বলতে পারি, 0 কে দেখে ছাড়বে, 20 দরকার। তাহলে আমার এখানে 20 বা 30 ধরে নিচ্ছি, 30 আমার দরকার। তাহলে দেখ প্রথম এখানে আছে 10 10 20, এখানে আছে শুধু 10, এখানে অবশ্য আছে। তাহলে আমি এই জায়গাটা কিন্তু আমি অ্যালোকেট করতে পারলাম না, এখানটা অ্যালোকেট করতে পারলাম না, এখানটা অ্যালোকেট করতে পারলাম। কেন? আমি তো আরামসে এখানে 20 এখানে 10 অ্যালোকেট করতে পারতাম। মানে আমি যদি অ্যালোকেশনটা এরকম সম্ভব হতো যে আমি এইখানে করলাম আর এখানে করলাম, তাহলে টোটাল এখানে 20 এখানে 10 আমার 30 হয়ে গেল। কিন্তু যেহেতু এটা কন্টিগুয়াস অ্যালোকেশন যেটা আমরা অ্যারের ক্ষেত্রে দেখি, যে সেক্ষেত্রে মাঝে অন্য কোনো মেমোরিকে অ্যালোকেট করতে দেবে না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ড্রব্যাক অফ দ্য কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। বাট ডেফিনেটলি সেখানে কোনো অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমি পরে আসছি। তাহলে এইটাকে আমরা বলছি contiguous memory allocation. Remember, in case of contiguous memory allocation, the memory allocate in the contiguous format. কোন মেমোরি অন্য কোন মেমোরিকে অ্যালোকেশনের মাঝে অন্য কোন প্রোগ্রামের প্রসেসকে অ্যালোকেট করতে দেবে না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। আর নন কন্টিগুয়াস এর ক্ষেত্রে কি হতো? নন কন্টিগুয়াস এর ক্ষেত্রে যদি একই জিনিস হতো, 30 দরকার হতো, তাহলে ও কিন্তু এইখানে 20 করতো, এখানে 10 করতো, প্রথম থেকেই ও মেমোরি অ্যালোকেট করার চেষ্টা করতো। ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে যেটা করা হয় এরকম ভাগ না করে আর একটা টেকনিক আমরা অ্যাডাপ্ট করি, আমি আসছি সেগুলো শেয়ার করতে পারতাম। এনিও শুধু এখন এইটুকু জানা দরকার, কন্টিগুয়াস যদি হয় তাহলে এইখানে অ্যালোকেট করবে, ফর কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন 30 দরকার, তাহলে ও এইখানটা অ্যালোকেট করবে। এন্ড ইন কেস অফ নন কন্টিগুয়াস তাহলে কি করবে? এখানে 20 করবে মেমোরি অ্যালোকেট আর এখানে 10 করবে মেমোরি অ্যালোকেট। সো ইউজিং দিস 3 ইট উইল মেক actually 30, এটা 30 হতো। ঠিক আছে? এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কন্টিগুয়াস এন্ড নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। নেক্সট আমরা আসছি কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনকে আবার দুটো ভাগে ভাগ করেছি। কি কি? একটাকে বলেছি ফিক্সড পার্টিশন অ্যালোকেশন, একটা বলছি ভেরিয়েবল পার্টিশন অ্যালোকেশন। এখানেও কিন্তু নামটা থেকে আমরা বুঝতে পারি যে ফিক্সড পার্টিশন এবং ভেরিয়েবল পার্টিশনিং যে কনসেপ্টটা বলছি, এটা থেকে কি মিন করছি? ফিক্সড পার্টিশন মানে হচ্ছে আমরা যদি যে পার্টিশনটা নিচ্ছে বা যে পার্টিশনটা দরকার লাগছে সেটা যদি প্রিভিয়াসলি ডিফাইন করা থাকে, ঠিক আছে, এবং সেটা একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে প্রত্যেকটার জন্য 10 10 10 10 করে অকুপাই করা হবে, তাহলে সেটাকে আমরা বলবো দিস ইজ আওয়ার ফিক্সড পার্টিশনিং টেকনিক। আর ভেরিয়েবল পার্টিশনিং টেকনিক বলতে আমরা কি বলছি? ভেরিয়েবল পার্টিশনিং টেকনিক বলতে আমরা বেসিক্যালি মিন করছি যেখানে এই পার্টিশনটা ডিফার করতে পারে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। যদি এটা ডিফার করে তাহলে আমরা বলবো ভেরিয়েবল পার্টিশন। বাট রিমেম্বার ওয়ান থিং, এরকম কি দুটোই কিন্তু কন্টিগুয়াস এর আন্ডারে, তার মানে পরপর কিন্তু মেমোরি অ্যালোকেট করবে, কিন্তু একটা কি হচ্ছে ফিক্সড পার্টিশন, মানে প্রত্যেকটা সাইজ সমান হবে, তাতে বেশি হোক কম হোক ডাজন্ট ম্যাটার, ও সেরকম ভাবে অ্যালোকেট করবে। আর না হলে যার যতটুকু প্রয়োজন তার ততটুকু করবে। মানে কিরকম ব্যাপারটা বললাম, যদি আমরা দুটো কনসেপ্টে আলাদা আলাদা ভাবে যাই, ধর আমি এটা আর এটা দুটো, একটা প্রথমেরটাকে আমি বলছি যে ফিক্সড পার্টিশন আর একটা ভেরিয়েবল পার্টিশন। ধর আমি এটা বললাম ফিক্সড পার্টিশন, তাহলে যদি প্রত্যেকটার জন্য ধরো আমি এটাকে বললাম 0, এটাকে বললাম 100, 100 কে 1k বলি, 2k, 3k, 4k, 5k এরকম ভাবে। তার মানে এগুলো কি হচ্ছে? প্রত্যেকটা কিন্তু ইউনিফর্ম স্পেসিং এর, ঠিক আছে? তাহলে ইউনিফর্ম যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে ফিক্সড পার্টিশন, প্রত্যেকের জন্য একই হবে। এখানে একটা সমস্যা অবশ্যই থাকে। সমস্যাটা এটা, সেটা হচ্ছে যে ধরা গেল যে আমার এখানে 100 করে মেমোরি স্পেস আছে, আর আমার রিকোয়ার্ড মেমোরি যেটা সাপোজ দ্যাট ইজ 150k। সমস্যা কি হবে? একটার মধ্যে ধরবে না, বিকজ একটার মধ্যে 100 ধরে, 150 মানে আই নিড হাফ অফ দ্য সেকেন্ড, ক্লিয়ার? তাহলে এই পুরো পোর্শনটা হচ্ছে আমার টোটাল মেমোরি অর দ্য রিকোয়ার্ড মেমোরি। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য এক্সেস মেমোরি পার্ট?
তাহলে এই যে এক্সেস মেমোরিটা আমি পাচ্ছি, দ্যাট এক্সেস মেমোরি অ্যাকচুয়ালি ওয়েস্টেজ। ক্লিয়ার? এটা কিন্তু কমপ্লিটলি ওয়েস্টেজ, পুরো মেমোরিটা কিন্তু এখানে ওয়েস্ট হবে। এইটাকে আমরা বলছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আমি লিখে দিচ্ছি একটু বাদে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে এখানে কি হয়, যেহেতু এটা ফিক্সড সাইজ, কোনোভাবে আমি সাইজ হেরফের করতে পারবো না, সেই জন্য আমার যদি 150 কে যদি আমার দরকার লাগে, 150 মেমোরি যদি আমার দরকার লাগে, সরি 150 মেমোরি যদি আমার দরকার লাগে, তাহলে আমার এখান থেকে 100 আর এখান থেকে 50, বাট রিমেইনিং 50 ইজ ওয়েস্টেজ। এখানে অন্য কাউকে আমি দিতে পারবো না। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ড্রব্যাকস অফ দ্য ফিক্সড মেমোরি লোকেশন বা ফিক্সড অ্যাড্রেসিং বা ফিক্সড পার্টিশনিং অ্যালোকেশন। কিন্তু যদি আমরা ইয়ের ক্ষেত্রে ভাবি, যদি আমরা ডাইনামিক ক্ষেত্রে বাবা কি বলে এটাকে ভেরিয়েবল পার্টিশনিং এর কনসেপ্টে আমরা যদি যাই, ভেরিয়েবল পার্টিশনিং এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ভেরিয়েবল পার্টিশনিং এর ক্ষেত্রে কি হবে, ভেরিয়েবল পার্টিশনিং নামটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এই ধরনের পার্টিশনিং এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যে পার্টিশনটা আমার অ্যাভেলেবল ছিল, ধর আমি এখানে প্রত্যেকটা ফিক্স সাইজের নয়, ঠিক আছে, আমার প্রয়োজন মতন আমি করতে পারি, তাহলে এটাকে বলবো আমরা ভেরিয়েবল। এই ক্ষেত্রে আরেকটা সমস্যা থাকে, অবশ্য বলে দিই। এটা কি হয়, ধর আমার তিনটে প্রোগ্রাম আমাকে এর মধ্যে স্টোর করতে হবে, P1 P2 P3 P4 বা তিনটে রয়েছে। P1 এর জন্য আমার রিকোয়ার্ড হচ্ছে সাপোজ 100, P2 এর জন্য আমার 150, P3 এর জন্য আমার সাপোজ 200। তাহলে সবথেকে বড়টা যেটা, সেই অনুযায়ী কিন্তু পার্টিশন গুলো ক্রিয়েট করা হবে, যে কারণে সমস্যাগুলো তৈরি হয় এর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে পুরো 100 ইউনিট অফ মেমোরি নষ্ট হবে, আর সেকেন্ডটার জন্য আমার 50 ইউনিট অফ মেমোরি নষ্ট হবে। এটা হচ্ছে আমার ফিক্সড পার্টিশন। কিন্তু ভেরিয়েবল পার্টিশনের ক্ষেত্রে কি হবে, প্রথমে একটু যদি 100 হয়, ওকে ফাইন, ওকে 100 অ্যালোকেট করবে ফর দ্য P1। এটা 0 থেকে 100 যদি হয় তাহলে 200 অবধি অ্যালোকেট করলো। পরেরটা 150 যদি হয় তাহলে এখানে P2 এর জন্য যেহেতু কন্টিগুয়াস এর কিন্তু পরপরই থাকবে, তাহলে এটা কত হবে, 350 অবধি যাবে। তারপরেরটা আবার 200, তাহলে 350 থেকে যদি 200 হয় তাহলে P3 এর ক্ষেত্রে এটা হবে 550 অবধি। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি দিস ইজ দ্য ভেরিয়েবল পার্টিশনিং। ঠিক আছে? ওকে, আমি আসছি পরে আবার ভেরিয়েবল পার্টিশনিং এর। এইবার আমরা যেখানে যাচ্ছি দ্যাট ইজ, এই বললাম এই ট্রিটা একটু মনে রাখ, আমাকে বারবার এটাই রেফার করতে হবে। তাহলে এখানে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ফিক্সড পার্টিশন, সেটাকে আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করছি। একটা ডেফিনেটলি হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিকের ক্ষেত্রে কি করছি আমরা, স্ট্যাটিকের ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে এই পার্টিশনিং টেকনিকটা দুটোই ফিক্সড, বাট এটা যদি আমরা কম্পাইল টাইমে করে দিই তাহলে সেটাকে আমরা বলছি স্ট্যাটিক টাইপ পার্টিশনিং, আর যদি আমরা সেটা রান টাইমে করি তাহলে সেটাকেই আমরা বলবো এরা হচ্ছে বেসিক্যালি ডায়নামিক টাইপ। ঠিক আছে? তাহলে স্ট্যাটিক বা ডায়নামিক যে দুটো টাইপ আমি বললাম, সেই দুটো টাইপে কি হয় বেসিক্যালি এখানে কি হয়, যদি আমরা আবার বলছি যে যখন আমরা ইয়ে করবো মানে কি বলে আমি মেমরি অ্যালোকেট করবো, তখন একটা কম্পাইল টাইমই আমরা করে ফেলতে পারি, আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে রান টাইমে যদি আমরা করি তাহলে একটাকে আমরা বলবো স্ট্যাটিক, আর একটাকে আমরা বলবো দ্যাট ইজ আ ডায়নামিক মেমরি অ্যালোকেশন। স্ট্যাটিক ডায়নামিক মেমরি তো অ্যালোকেশন হলো, এরপরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলছি যে রিঅ্যালোকেশন। আমরা একটু আগে বলছিলাম যে অ্যালোকেশন এন্ড রিঅ্যালোকেশন। রিঅ্যালোকেশন কনসেপ্টটা আসে কোথা থেকে? রিঅ্যালোকেশন বেসিক্যালি আমরা যদি বলি যে কি বলবো, দ্য লোডিং অফ a process into the same partition from where it was swapped. কেন সফট হবে আসছে,
into different partition is dependent upon the reallocation policy, the relocation policy. Relocation refers to the ability to load and execute a given program into an arbitrary memory partition as opposed to fixed set of memory location. Specified at program translation time. ঠিক আছে, কি বুঝলাম? যখন একটা প্রোগ্রাম এক্সিকিউশনে যাবে তখন কি হয়, ধর আমি বললাম যে আমার যতগুলো ইয়ে তৈরি হয়েছে, আমরা তো বলেছি যে এটা কি করছি, আমরা তো অ্যালোকেট করছি। যখন অ্যালোকেট করছি অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে পুরো পোর্শনটা আমি অ্যালোকেট করতে পারছি না ডিউ টু দ্য স্পেস প্রবলেম। তাহলে এইরকম যদি হয় অথচ আমার সেই জায়গাটা এক্সিকিউট করতে লাগবে, তখন কি করতে হবে, আমাকে সেটাকে তুলে আনতে হবে, এবং যখন তুলে আনছি তখন আর একটা এক্সিস্টিং জিনিসকে কিন্তু আমাকে আবার ব্যাক করাতে হবে। ঠিক আছে, ব্যাক করানো মানে অলরেডি হয়তো কোথাও একটা ছিল, সেখান থেকে আমি আবার কিন্তু অন্য জায়গায়, যেমন আমি বলি, ধর আমি এরকম বলছি যে এইটা হচ্ছে আমার একটা স্টোরেজ ইউনিট, যেখানে আমার এই জায়গায় একটা ডেটা ছিল, সাপোজ 100 থেকে 200 এর মধ্যে একটা ডেটা ছিল। এই ডেটাটাকে আমি তুলে এনেছি, ঠিক আছে, এই ডেটাটাকে আমি তুলে এনেছি টু সিপিইউ ফর প্রসেসিং। ঠিক আছে, তাহলে যখন সিপিইউর জন্য তুলে আনছি, আমাকে এইখান থেকে এক্সিকিউশনে পাঠাচ্ছি, তখন ডেফিনেটলি অন্য কোনো একটা মেমরি থেকে আমাকে এটা পাঠাতে হচ্ছে। তাহলে ফর এক্সাম্পল, ফর মোস্ট কনভিনিয়েন্ট আমরা ধরে নিচ্ছি আমার হয়তো আর একটা কোনো মেমোরি স্পেসে, সেটা মেবি সেকেন্ডারি, সেখান থেকে আমার এখানে ডেটা কিন্তু গেছে। এবারে আমার এই প্রোগ্রামটার মধ্যে এরকম এতগুলো স্পেস আমার দরকার, ধর এটা সেট 1, সেট 2, সেট 3, এখানে ধরে কেবলমাত্র দুটো সেট, ধর এটা সেট 1 গেছে, এখানে সেট 2 গেছে। নাও আই নিড টু এক্সিকিউট সেট 3, তাহলে আমাকে কি করতে হবে, সেট 3 কে এখানে কোনোভাবে আনতে হবে। বাট সমস্যা কি, যখনই আমি সেট 3 কে নিয়ে আসবো এখানে, তখন এদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে স্পেস প্রবলেম। এখানে এর থেকে বেশি স্পেস আর প্রোভাইড করবে না। ঠিক আছে, তাহলে উপায় কি, আমাকে যে কোনো একটাকে কিন্তু রিপ্লেস করতে হবে। ডেফিনেটলি উই হ্যাভ আ লট অফ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, আমার এসব দরকার নেই। শুধু এটুকু বলে দিই, এই দুটোকে রিপ্লেস করলাম, ধর আমি সাপোজ আমি S3 কে আনার জন্য S1 কে রিপ্লেস করছি, মেবি ইট ইজ FCFS। S1 কে যখন তুলে নিয়ে আসছি, তাহলে ওকে আবার এখানে এসে কোথাও বসতে হবে, কোথায় বসবে, দ্যাট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিকজ আমি এখান থেকে যখন S1 কে তুলে নিয়ে গেছি, S1 এর কিন্তু আর কোন এক্সিস্টেন্স অ্যাট লিস্ট এখানে নেই। এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে
এটাকে আবার রিলোকেট করতে হয়। রিলোকেশনের জন্য আমরা আর্কিটেকচার একটু অন্যভাবে পড়েছিলাম, সেটা হচ্ছে যে স্প্যাশিয়াল রেফারেন্স আর টেম্পোরাল রেফারেন্স। ঠিক আছে, এই স্প্যাশিয়াল আর টেম্পোরাল রেফারেন্স কনসেপ্টটা হচ্ছে যখন কোনো ডেটাকে আবার রিঅ্যালোকেট করতে চাইছি, এখান থেকে তুলে নিয়ে গেছিলাম আবার এখানে দিতে চাইছি, at that moment I need to reallocate that particular variable, that particular block। আমি কোথায় বসাবো, এটাকে রিঅ্যালোকেট কোথায় করব, তখন কি করে আমি এইটাকে যখন ব্যবহার করেছি দু রকম হয়। কোন সময়তে আমি যেটাকে নিয়েছি টেন্টেটিভলি, সেই সময় কোথায় এটা ছিল তার একটা ইনফরমেশন এর কাছে আছে, ও তখন সেখানে রিঅ্যালোকেট করবে। ও নরমালি চেষ্টা করে নতুন কোনো মেমোরি স্পেসে বা র্যান্ডমলি সিলেক্টেড কোনো মেমোরি স্পেসে এটাকে ব্যাক না করতে। তার অসংখ্য রিজন আছে, এখন এসব বলতে গেলে দিন ভর হয়ে যাবে। আমি শুধু এটুকু বলে দিলাম, নরমালি প্রসেসরের একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যে জায়গা থেকে এটাকে তুলে নিয়ে গেছে সেই জায়গায় রিঅ্যালোকেট করা, বা সেই জায়গাটা খুঁজতে গিয়ে এর একটা সমস্যা তৈরি হয়। যেমন গোয়েন্দারা যখন কোনো খুনিকে ধরে তখন দেখে একটা পার্টিকুলার সময় সেই লোকটা কোথায় ছিল, তার সঙ্গ তালিকাতে একজন রয়েছে, তাকে এবার দেখলো তো খুন হয়েছে সকাল 10টার সময়, তাহলে 10টার 1 ঘন্টা আগে 10টার 1 ঘন্টা পরে এই লোকটা কোথায় কোথায় গিয়েছিল সেটাকে ওরা ট্রেস করার চেষ্টা করে। আমি 1 ঘন্টাটা একটা টেন্টেটিভ বললাম, এটা তাদের উপর ডিপেন্ড করবে, সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করবে যে কোথায় ছিল। ঠিক সেরকম প্রসেসর যখন এখানে একে নিয়ে এসে তখন একটা টাইম আছে, দেখবে সেই টাইমে কোন কোন মেমোরি আমি ব্যবহার করেছি, তার মধ্যে থেকে ও কিন্তু S1 কে খুঁজে পাবে। তাহলে এটা কি হিউজ মেমোরিতে সার্চ করার দরকার লাগবে না, ছোট্ট একটা পোর্শনকে সার্চ করতে পারবে। এটা যদি স্পেস রিলেটেড হয়, মানে কোন জায়গা থেকে কোন জায়গা ব্যবহার করেছে এরকম যদি হয়, তাহলে এটাকে স্প্যাশিয়াল রেফারেন্স করবো। যদি এটা টাইম বেসড হয় তাহলে এটাকে টেম্পোরাল রেফারেন্স, টাইম থেকে আছে বলে টেম্পোরাল রেফারেন্স বলবো। এনিও সেই কনসেপ্টটাকে আমরা বলছি দিস ইজ দ্য রিঅ্যালোকেশন বা রিলোকেশন টেকনিক। এই রিলোকেশনটাও আবার কিন্তু ফার্দার দুটো টাইপ হয়, একটা হচ্ছে স্ট্যাটিক রিলোকেশন আর একটা নাম্বার ইজ, তাহলে রিলোকেশন এটাও বেসিক্যালি টু টাইপ, রিলোকেশনস আর টু টাইপস। 1 নম্বর স্ট্যাটিক, 2 নম্বর obviously dynamic। clear? No. স্ট্যাটিক রিলোকেশনটা কি? এটা হচ্ছে if the কি বলি relocation is performed before or during the loading of a program into memory by relocating linker or কি বলি linker or relocating loader the relocation is called static relocation. Clear? So this is actually the static relocation. Now in contradiction আমরা যদি বলি dynamic,
dynamic relocation. It refers to runtime mapping of virtual address into physical address with the support of some hardware mechanism ঠিক আছে হার্ডওয়্যার মেকানিজম এই পেপার তো না ঠিক আছে হার্ডওয়্যার মেকানিজম এটা একটা নাম আছে আমার দরকার নেই এত কিছু তাহলে কি বললাম আমরা বললাম রিলোকেশন কখন হয় রিলোকেশন হচ্ছে যদি কোনো কারণে একটা সোয়াপ করতে হয় প্রসেসকে তাহলে সেটাকে আবার কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় ব্যাক করিয়ে নিয়ে যেতে হবে এবার ব্যাক করিয়ে নিয়ে গিয়ে যে জায়গায় আগে ছিল আমরা প্রেফার করব ওএস প্রেফার করে বা সিপিইউ প্রেফার করে সেই জায়গাটাতে আবার এটাকে রিলোকেট করা বা রিঅ্যালোকেট করা তাতে সুবিধা কি হবে যদি আমি এরকম ভাবে রিলোকেট করতে পারি ঠিক আছে তাহলে আমার সুবিধা হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রসেসরের কিন্তু টাইম অনেক সেভ হয় কেন না যদি আমাকে আবার সব খুঁজতে হয় কোথায় ছিল তাহলে কিন্তু বা কোথায় ব্ল্যাঙ্ক মেমোরি আছে এবং তার সঙ্গে সমস্যা যেটা হবে সেটা তো ব্ল্যাঙ্ক মেমোরিটা ইজিলি খুঁজে পাওয়া গেল বসিয়ে দেওয়া হলো কিন্তু সেটা খুব এফেক্টিভ হবে না ফর দ্য নেক্সট প্রসেস যখন এটা কি আবার রিকোয়ার্ড হবে সেই জন্য এরা কি করে এরা কিন্তু রিলোকেট করে একটা পার্টিকুলার জায়গায় সেটা দুভাবে হতে পারে একটা হচ্ছে স্ট্যাটিক টাইপ হতে পারে একটা ডায়নামিক টাইপ হতে পারে স্ট্যাটিক টাইপে কি বলেছি স্ট্যাটিক টাইপে হচ্ছে যখন প্রোগ্রামটা লোড হচ্ছে সেই মুহূর্তে কিন্তু এটা লোড হয়ে যাবে ইট ইজ রিলোকেশন ইজ পারফর্ম before or during the loading of the program into memory by a relocating linker or relocating loader এক কথায় বলতে গেলে যখন প্রোগ্রামটা যখন কম্পাইলের পরে লোড করছে সেই অবস্থায় যদি মেমোরিও অ্যালোকেট হয়ে যায় তাহলে সেটাকে স্ট্যাটিক বলবো সবগুলো কিন্তু একই টাইপ স্ট্যাটিক আর ডায়নামিকের ক্ষেত্রে আর যদি আমরা ডায়নামিকের কনসেপ্টে যাই তাহলে ডায়নামিক হচ্ছে যদি এটা রান টাইমে হয় যখন যেরকম প্রয়োজন যখন যতটা প্রয়োজন সেরকম ভাবে যদি হয় তাহলে দ্যাট ইজ ডায়নামিক রিলোকেশন ক্লিয়ার সো এই হচ্ছে বেসিক্যালি রিলোকেশন না আমাদের যেটা আমরা করছি যে ফিক্সড পার্টিশনিং এর ক্ষেত্রে এই সব ব্যাপারগুলো আসছে ফিক্সড পার্টিশনিং এর ক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাডভান্টেজ এবং অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে ক্লিয়ার না ফিক্সড পার্টিশনিং এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ তাহলে অ্যাডভান্টেজ and disadvantage of fixed partitioning কি কি আমরা বেসিক্যালি যদি পয়েন্ট ওয়াইজ বলি প্রথম আমরা বলছি অ্যাডভান্টেজ এডিপি অ্যাডভান্টেজ কি নাম্বার 1 সিম্পল এগুলো পয়েন্ট ওয়াইজ মনে রাখবি আসে ভীষণ ভাবে ইমপ্লিমেন্টেশন of these allocation scheme is simple সব থেকে বড় পয়েন্ট খুব সহজে এটা অ্যালোকেট করা যায় এবং এটা একদম কমপ্লেক্স নয় কেন কমপ্লেক্স নয় যেহেতু আমরা কি বলেছি ফিক্সড অ্যালোকেশন আমাকে কতটা সাইজ প্রোভাইড করতে হবে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না আমাকে মানে আমি প্রসেসর হিসাবে মেইন করছি প্রসেসরকে এটা মাথা ঘামাতে হবে না যে আমার কতটা প্রসেসরকে কতটা মেমোরি নিতে হবে পার্টিশনিং স্পেসের জন্য এটা একেবারেই মাথা ঘামাতে হয় না যে কারণে এটা কিন্তু অনেক বেশি সিম্পল হয়
rather than the flexible partitioning. Number 2 কি হয়, the overhead of processing is also low. Clear? ওভারহেডটা কি, আমরা ওভারহেড মানে ওয়েস্টেজ, ক্লিয়ার? সেটা টাইম ওয়েস্টেজ হতে পারে, সেটা ডেটা ওয়েস্টেজ হতে পারে, হোয়াটএভার, যে কোনো ওয়েস্টেজ যদি আমরা বলি তাহলে সেটাকে ওভারহেড। এখানে প্রসেসিং ওভারহেড বলছি, বেসিক্যালি টাইম মিন করছি। তাহলে প্রসেসিং এর জন্য অ্যাভারেজ যে টাইমটা লাগবে এটা কিন্তু আমার কম লাগে, ঠিক আছে? কম মানে এটা মানে কি, দিস ইজ এফিশিয়েন্ট প্রসেস। নাম্বার 3, it support multi-programming. এইখানে আমি একটা কথা বলে রাখি, মাল্টি প্রোগ্রামিং আমরা জানি কাকে বলে, বেশ ওরা প্রথমের দিকে আমরা বলেছি যখন মোর দ্যান ওয়ান প্রোগ্রাম প্রসেস একসঙ্গে চলবে দ্যাট ইজ মাল্টি প্রোগ্রামিং। একসঙ্গে মানে ভার্চুয়ালি একসঙ্গে, মানে টাইম শেয়ার করা থাকবে, এক একটা পার্ট এক একটা টাস্ক করবে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু মানে এটা আমরা যেটা বলছি এক কথা যে এটা সাপোর্ট করে মাল্টি প্রোগ্রামিং কে, এটা একটু অন্যভাবে বলতে গেলে এটা মাল্টি প্রোগ্রামিং কেই সাপোর্ট করে, অন্য কোনো প্রোগ্রামিং কে সাপোর্ট করে না। এটা যদি মাল্টি প্রোগ্রামিং না হয়ে সিঙ্গেল প্রোগ্রাম হতো তাহলে কিন্তু এখানে একটা সমস্যা থাকে ফিক্স পার্টিশনিং এ। এত ডিটেল জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখ যে যদি এটা সিঙ্গেল প্রোগ্রাম হয়, মাল্টি প্রোগ্রাম না হয়, তাহলে এর ক্ষেত্রে কতটা মেমোরি হবে। খুব স্বাভাবিকভাবে ধরে রাখ যে আমি যেখানে মাল্টি প্রোগ্রাম করতে পারছি তার যে মেমোরি স্পেস দরকার লাগবে, এবার একটা প্রোগ্রামের মধ্যে যদি সবটাকে ঢুকিয়ে বসতে হয় তাহলে অবভিয়াসলি তার কিন্তু রিকোয়ার্ড মেমোরি অনেক বেশি হবে। এরকম কেস হতেই পারে যেখানে যতটা মেমোরি ও চাইছে ততটা মেমোরি আদৌ আমার অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে প্রোগ্রাম পুরোই বন্ধ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমরা তুমি এটুকু এখন মনে রাখি, এত জানা দরকার নেই যে এই প্রসেস কেবলমাত্র মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্টকেই সাপোর্ট করে। আমরা এটাকে বলি বটে, বাট ইট ইজ অনলি সাপোর্ট দ্য মাল্টি প্রোগ্রামিং এনভায়রনমেন্ট। নো। নাম্বার 4, it requires no special hardware. Definitely costing এর দিক থেকে এটা অনেক লো হয়ে যায়। No special costly hardware লাগে না, কোন হার্ডওয়্যার এখানে, মানে obviously I am talking about the costly hardware, normal hardware তো definitely লাগবে, that is not an issue, কিন্তু costly hardware এখানে কিছু লাগবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, that is it make efficient utilization of process and IO devices. ঠিক আছে, খুব ভালো ইউটিলাইজ করতে পারে, দ্যাট ইজ দ্য মেইন থিং। নাও ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে, সাপোজ নাম্বার 1, the main problem with fixed partitioning partition is the wastage of memory
by programs that are smaller than their partition. This is known as internal fragmentation. This is internal fragmentation. কি রকম ব্যাপারটা আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা এখানে কিন্তু ফিক্সড পার্টিশনে বিশ্বাসী। কি রকম, যেহেতু প্রসেসটা ফিক্সড পার্টিশন, আমরা এরকম কতগুলো পার্টিশন আমি ডিফাইন করে দিয়েছি। কিরকম, ধর এইটা হচ্ছে 1k, এটাও 1k, এটাও 1k, এরকম ভাবে আমার পার্টিশন ইয়েগুলো বলে দেওয়া আছে। So I need to use the single partition. ধর আমি বললাম যে আমার একটা প্রসেস আছে, that process need 8k, ঠিক আছে, এগুলো সরি এগুলো 10k ধরি, নাহলে বুঝতে অসুবিধা হবে। সাপোজ দ্যাট 10k, আর আমার দরকার কত 8k, তাহলে আমি কি করব, যখন আমি 8k প্রসেস ইউজ করবো, ধর আমি P1 it need 8k অ্যামাউন্ট হবে, তাহলে এটা কি করবে, এটা দেখা যাবে যে এখান থেকে ও